গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের বাংলা ব্যাকরণের 4 নম্বর অধ্যায় অর্থাৎ বাচ্য, এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে তার পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে চলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক। তো আগের ক্লাসে আমরা বাচ্চের দুটি শ্রেণীবিভাগ অর্থাৎ কর্তৃবাচ্য আর কর্মবাচ্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি। তো সেই কর্তৃবাচ্য আর কর্মবাচ্য দুটো সম্পর্কে যতটা জেনেছি, আমরা এটুকু নিশ্চিত যে দুটো বাচ্য আলাদা আলাদা, তাই তো? যেহেতু আলাদা, তার মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষণীয়, তাই না কি? তো সেই কিছু পার্থক্য এখন আমরা দেখব, কর্তৃবাচ্য আর কর্মবাচ্য। তো এই যে পার্থক্যটা, দুটো বিষয় অনুযায়ী ভাগ করে দেখানো হয়েছে, একটা গঠনগত, একটা রূপগত। অর্থাৎ গঠনগত কি কি পার্থক্য আছে দুটি বাচ্চার মধ্যে, এবং রূপগত কি কি পার্থক্য লক্ষ্য করা যায়, সেই পার্থক্য রয়েছে। প্রথমে আসে গঠনগত দিকে, কি পার্থক্য লক্ষ্য করা যায়। কর্তৃবাচ্যের ক্ষেত্রে কর্তাই প্রধান হয়, বা কর্তার প্রাধান্য সব থেকে বেশি থাকে, তাই না? এবং কর্মবাচ্যের ক্ষেত্রে কি হয় না, কর্মের প্রাধান্য বেশি থাকে। হ্যাঁ, এছাড়া কর্তৃবাচ্যের যে ক্রিয়া থাকে সেটা কর্তার অনুসারী হয়, আর কর্তাও ক্রিয়ার অনুসারী। তো এখানে অর্থাৎ কর্তৃবাচ্যের ক্ষেত্রে কি হয়, কর্তার পুরুষ অনুযায়ী ক্রিয়ার পুরুষবাচক বিভক্তি হয়ে থাকে। কর্মবাচ্যও তেমনি কর্মের মতোই, অর্থাৎ কর্তৃবাচ্যে যেমন আহ কর্তা অনুযায়ী ক্রিয়া ব্যবহৃত হয় বা ক্রিয়া কর্তার অনুসারী হয়, তেমনি কর্মবাচ্যেও কর্ম কর্তৃস্থানীয় হয়, অর্থাৎ কর্তাই যেন কর্মই যেন কর্তা হয়ে ওঠে, এরকম। তাই জন্য ক্রিয়া সেই কর্মেরই অনুগামী, অর্থাৎ কর্মবাচ্যের ক্ষেত্রে ক্রিয়া কর্মের অনুসারী হয়, এবং কর্মের পুরুষ অনুযায়ী ক্রিয়ায় পুরুষবাচক বিভক্তি হয়। অর্থাৎ কর্ম যে পুরুষ থাকে সেই অনুযায়ী ক্রিয়াও সেই পুরুষবাচক বিভক্তি হয়, ঠিক আছে? তারপর রূপগত দিক থেকে দেখলে কি চলে, কর্তৃবাচ্যে কর্তা সাধারণত শূন্য বিভক্তি, অর্থাৎ কি কি বিভক্তি ব্যবহার হয় সেটা। তো কর্তৃবাচ্যে সাধারণত শূন্য বিভক্তি হয়, আবার কখনো কখনো এ, তে, এই বিভক্তিগুলি হয়ে থাকে। কর্মবাচ্যের ক্ষেত্রে কি হয় না, কর্মবাচ্যে দ্বারা, দিয়ে, কর্তৃক প্রভৃতি এই অনুসর্গ ব্যবহৃত হয়, এবং র, এর এই বিভক্তিগুলো যুক্ত হয়ে যুক্ত হয়, এবং কর্তা কখনো কখনো অনুক্ত থাকে বা উহ্য থাকে, বা লুপ্ত থাকে। ওই যে বললাম, কর্মই যেন কর্তা হয়ে ওঠে, এটাই হলো এর মূল বিষয়। কর্মে শূন্য বিভক্তি হয়, কখনো কখনো কে বিভক্তিও হয়ে থাকে। অর্থাৎ কর্মবাচ্যের ক্ষেত্রে যদি কর্তা থেকে থাকে, সেটা র, এর বিভক্তি হয়ে থাকে, এবং কর্মবাচ্যের ক্ষেত্রে কর্মই যদি থাকে আলাদা করে, তখন সেটা শূন্য বিভক্তি হয়, বা কখনো কখনো কে বিভক্তি হয়। এবং যদি কর্মবাচ্যে কর্তা আলাদা করে না থাকে, তখন সেই যেটা কর্ম থাকে সেটাই কর্তা হয়ে ওঠে। এছাড়া 4 নম্বর পার্থক্য, যে ক্রিয়া কর্তার পুরুষ অনুযায়ী গঠিত হয় কর্তৃবাচ্যের ক্ষেত্রে, আর কর্মবাচ্যের ক্ষেত্রে মূল ক্রিয়া হয় ক্রিয়াজাত, বিশেষ্য বা বিশেষণ, আবার পরে সেটা অধাতুজাত ক্রিয়াজাত হয়। অর্থাৎ যে ক্রিয়াটি থাকে আহ ত বা কয়তয় বা ইত, এরকম প্রত্যয়যুক্ত যদি ক্রিয়া থাকে, বিশেষ্য বা বিশেষণ ক্রিয়া, ক্রিয়াজাত বিশেষ্য বা বিশেষণ, সেটা কি হয় পরে, অর্থাৎ সেই ক্রিয়ার পরে হ ধাতুজাত টি ক্রিয়া যুক্ত হয়ে যায় কর্মবাচ্যের ক্ষেত্রে।
তো এই গেল কর্তৃবাচ্য আর কর্মবাচ্যের কিছু পার্থক্য। আচ্ছা, এবার আসি ভাববাচ্য, যেটি বাচ্যের তৃতীয় নম্বর শ্রেণীবিভাগ, যে ভাববাচ্য। তো এই ভাববাচ্য কি না, এক্ষেত্রে কি হয় না, বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হয়। হুম, এই যে আমরা জানলাম যে বাক্যের যে তিনটি মূল উপাদান, কর্তা, কর্ম আর ক্রিয়া। তো কর্তৃবাক্যে আমরা কি দেখলাম? কর্তা প্রধান। কর্মবাচ্যে দেখলাম কর্মই প্রধান। তেমনি ভাব বাচ্যে ক্রিয়া প্রধান। এটা মনে রেখো, ভাব বাচ্য মানেই ক্রিয়া। তো যাই হোক, তাহলে ভাব বাচ্য কাকে বলবো? না, বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে তাকে ভাব বাচ্য বলে। আর এই ভাব বাচ্যে কি হয়, যেহেতু ক্রিয়া বিশেষভাবে প্রাধান্য পায়, তাই এই বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয়, কেবলমাত্র ক্রিয়াই প্রধান হয়। এবং এই ভাববাচ্য চেনার আরো একটি উপায় আছে, যেটি হলো কাকে কোনো কিছু সরাসরি না বলে যদি একটু ঘুরিয়ে বলা যায়, সেক্ষেত্রে ভাববাচ্য ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ ভাববাচ্যে কোনো কিছু, কাউকে কোনো কিছু ঘুরিয়ে বলা যায়, সেটা ভাববাচ্য। আর এই ভাববাচ্যে কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া বা তৃতীয়া বিভক্তি হয়ে থাকে। অর্থাৎ র, এর, তে, এ, অন্ত্যেস্ত, এই বিভক্তিগুলো যুক্ত হয়ে থাকে কর্তায়। মানে ভাববাচ্যে যেটা কর্তা বিশেষ থাকে, সেটার বিভক্তি এগুলি। এছাড়া ভাববাচ্যে নাম পুরুষের ক্রিয়াপদ হয়। অর্থাৎ কোন নাম পুরুষের ক্রিয়াপদ কি, যে কোনো ব্যক্তি বা কাউকে সরাসরি না বুঝিয়ে তার বদলে সেই ব্যক্তি বা বস্তু তার সম্পর্কিত অন্য কোনো শব্দ বসলে সেটাকে নাম পুরুষের ক্রিয়াপদ বলে। যেমন ধরো, সে, তারা, ডিরেক্ট কোনো ব্যক্তি বা বস্তুর নাম এখানে ব্যবহার হচ্ছে না, তার পরিবর্তে ধরে নাও সর্বনাম, সর্বনাম ব্যবহার হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ ব্যক্তি বা বস্তু তাদের নামপদ না ব্যবহার হয়ে তাদের পরিবর্তে যে শব্দ বসে এবং তার সঙ্গে সম্পর্কিত যে ক্রিয়াটা থাকে, সেটাই হয় নাম পুরুষের ক্রিয়াপদ। তো সেটা এই ভাব বাচ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই নাম পুরুষের ক্রিয়াপদ হয়। হুম, এবং এই ভাব বাচ্যের ক্ষেত্রে মাঝে মাঝে মূল ক্রিয়াপদের সঙ্গে সহযোগী ক্রিয়াপদও যুক্ত হয়। সহযোগী ক্রিয়াপদ কোনগুলি? না, যে একটা ক্রিয়াপদ ব্যবহার হয় এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত আরো একটি ক্রিয়াপদ যুক্ত হয়, হয়ে সেটা সম্পূর্ণ হয় ক্রিয়াটা। যে একটার সঙ্গে আর একটা যুক্ত হয়। ঠিক আছে? আর আরো একটি বিষয় হচ্ছে ভাব বাচ্চা, যে কখনো কখনো কর্তা উহ্য থাকে, অর্থাৎ অনুক্ত থাকে। তো দেখো কিভাবে এই ভাব বাচ্চার ক্ষেত্রে নাম পুরুষের ক্রিয়াপদ হয়, কিভাবে সহযোগী ক্রিয়াপদ যুক্ত হয়, কিভাবে কর্তা উহ্য থাকে, কিভাবে ভাব বাচ্চার ক্ষেত্রে ঘুরিয়ে বলা হয়, সব কিছু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, আমার খাওয়া হলো না। হুম, এখানে কি কোনো ব্যক্তির নাম উল্লেখ করা আছে? নেই। কোনো নামপদ নেই, তার পরিবর্তে আমার আছে। আমার খাওয়া হলো না। তো এখানে আহ নাম পুরুষের ক্রিয়াপদ থাকছে, খাওয়া হলো না, তাহলে এটা নাম পুরুষের ক্রিয়াপদ। এটা ভাব বাচ্চের নাম পুরুষের ক্রিয়াপদ এখানে ব্যবহার হচ্ছে। তারপরে দেখো সহযোগী ক্রিয়াপদও কিভাবে ব্যবহার হয় ভাব বাচ্চের ক্ষেত্রে। এ পথে চলা যায় না, চলা যায় না, এই চলার সঙ্গে যায় শব্দটি যুক্ত হয়েছে, হয়ে এটাকে সম্পূর্ণ করছে। এ পথে চলা যায় না, তো এটা কি সহযোগী ক্রিয়াপদ। তো ভাব বাচ্চে এরকম সহযোগী ক্রিয়াপদ যুক্ত হয়ে থাকে। হুম,
বা গান গাওয়া হচ্ছে, এই যে গাওয়া তার সঙ্গে হচ্ছেটা যুক্ত হচ্ছে, এই হচ্ছেটা হলো তার সহযোগী ক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, কিভাবে কর্তা উহ্য থাকে দেখো। যেমন দেখো, এ ব্যাপারে আমাকে দায়ী করা ঠিক হচ্ছে না। এখানে দেখো, এখানে কর্তা কেউ আছে, এ ব্যাপারে আমাকে দায়ী করা ঠিক হচ্ছে না। কোন ব্যাপারে সেটা কিন্তু এখানে উল্লেখ নেই, তাই এখানে কর্তা উহ্য থাকছে, অনুক্ত থাকছে। কিন্তু এটা ভাববাচ্য। দেখো, এ ব্যাপারে আমাকে দায়ী করা ঠিক হচ্ছে না, কথাটা সরাসরি কিন্তু বলা নেই, একটু ঘুরিয়ে বলা আছে। হুম, তো এটা ভাববাচ্য, সহজেই বুঝতে পারবে। যেমন দেখো, শ্যাম হাসে। হুম, এটা কি, একটা কর্তৃবাচ্য রয়েছে সোজা সাপটা। শ্যাম হাসে, অর্থাৎ একটা কর্তা রয়েছে, একটা ক্রিয়াপদ আছে, ঠিক? কর্তৃবাচ্য আছে। সেটাকে যদি বলি শ্যামের হাসা হয়, তাহলে এটা কি হচ্ছে? সরাসরি না বলে একটু ঘুরিয়ে বলা হচ্ছে। যেহেতু ঘুরিয়ে বলা হচ্ছে, তাহলে এটা কোন বাচ্য হবে? ভাববাচ্য। তো এই হলো ভাববাচ্য। এই ভাববাচ্যকে আবার কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। কি কি? যে ভাববাচ্যকে তিনটি শ্রেণীবিভাগে বিভক্ত করা। এক, সম্বন্ধ কর্তা ভাববাচ্য। দুই, গৌণ কর্মকর্তা ভাববাচ্য। আর তিন, লুপ্ত কর্তা ভাববাচ্য। ঠিক আছে? অর্থাৎ এই তিন রকম ভাবে ভাববাচ্য হয়ে থাকে। তো চলো বিস্তারিত ভাবে জেনে নিই। তো প্রথম ভাগকে সম্বন্ধ কর্তা ভাববাচ্য। তো প্রথমে এটা সম্পর্কে জানবো। তো এই সম্বন্ধ কর্তা ভাববাচ্যের ক্ষেত্রে আহ, কি হয়ে থাকে না, এই সম্বন্ধকর্তা ভাববাচ্যের সম্বন্ধ পদ ভাববাচ্যের কর্তা রূপে কাজ সম্পন্ন করে। ওখানে ভাববাচ্যের কর্তা রূপে প্রতীয়মান হয় সম্বন্ধ পদ। অর্থাৎ এই ভাববাচ্যের ক্ষেত্রে সম্বন্ধ পদই প্রধান, বা সম্বন্ধ পদ বেশি প্রাধান্য পায়। যে সম্বন্ধ পদটাই ভাববাচ্যের কর্তা হয়ে যায়, আর কর্তা রূপেই সম্বন্ধ পদটাই কাজ সম্পন্ন করে। তো এবং আহ যেহেতু সম্বন্ধ পদ ভাববাচ্যের কাজ সম্পন্ন করে, তাই সেটাই কর্তা রূপে প্রতীয়মান হয়। তো যাই হোক, তো এই সম্বন্ধ কর্তা ভাববাচ্য কাকে বলতে বলা হলে কি বলবে না, যে ভাববাচ্যের সম্বন্ধ পদ কর্তা রূপে ক্রিয়ার ভাব অনুযায়ী কার্য সম্পন্ন করে বা কাজ সম্পন্ন করে, সেই ভাববাচ্যকে সম্বন্ধ কর্তা ভাববাচ্য বলে। হুম, যেমন দেখো, উদাহরণ দেখো, চাঁদের আলো জ্যোৎস্না ঢেলে যায়। এখানে দেখো, চাঁদের আলো, এটা কি, এটা সম্বন্ধ পদ, তাই না? চাঁদের আলো বলা হচ্ছে। তোমরা তো কারক পড়ে এসছো, তোমরা জানো, আশা করছি মনে আছে, আলাদা ভাবে বলতে হবে না। তো বা যাদের কারক সম্পর্কে সেরকম কোনো আইডিয়া নেই বা পড়া হয়নি, তো কারকের ক্লাস করা আছে, তোমরা সেখানে দেখে নিও, কেমন? তো যাই হোক, এখানে চাঁদের আলো, এখানে চাঁদের আলোটা সম্বন্ধ। তো এখানে এই সম্বন্ধ পদটাই দেখো কর্তা হয়ে যাচ্ছে, যে চাঁদের আলো জ্যোৎস্না ঢেলে যায়। কে জ্যোৎস্না ঢেলে যায়? চাঁদের আলো। এটা সম্বন্ধ পদ এবং এটাই কর্তা রূপে কাজ করছে, এবং কর্তা রূপে কাজটা সম্পন্ন করছে। তাই আহ সম্বন্ধ পদটাই কর্তা রূপে প্রতীয়মান হচ্ছে। সুতরাং এটা সম্বন্ধ কর্তা ভাববাচ্য। ঠিক আছে? কয়েকটা, যেমন দেখো, আরো একটি উদাহরণ, গাছের পাতা ঝরে পড়ে যায়। তো এখানে গাছের পাতা একটা সম্বন্ধ করা হচ্ছে, গাছের পাতা, তাই তো? গাছের পাতা সম্বন্ধ তো এখানেও একই রকম ভাবে গাছের পাতা, অর্থাৎ সম্বন্ধ পদটাই দেখো কর্তা হয়ে দাঁড়িয়েছে, এবং কর্তা রূপে ক্রিয়ার ভাব অনুযায়ী কাজও সম্পন্ন করছে, যে গাছের পাতা ঝরে পড়েছে। এটার সাথে ক্রিয়া সম্পর্কিত, এই সম্বন্ধ পদ অনুযায়ী ক্রিয়া কাজ সম্পন্ন করছে। সুতরাং এটা সম্বন্ধ কর্তা ভাববাচ্য বলা যাবে। ঠিক আছে? তারপর
এই সম্বন্ধ কর্তা ভাববাচ্যের ক্ষেত্রেও তাকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ দুই রকমের সম্বন্ধ কর্তা ভাববাচ্য লক্ষ্য করা যায়। একটা হলো অকর্মক ক্রিয়ার সাধারণ ভাববাচ্য, আর একটা হলো সকর্মক ক্রিয়ার সাধারণ ভাববাচ্য। অর্থাৎ একটা অকর্মক ক্রিয়ামূলক, একটা সকর্মক ক্রিয়ামূলক। যেমন দেখো, বরুণ বাবুর বেড়ানো হয়। তো এইরকম ধরনের বাক্য দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা ভাববাচ্যই বলে, কারণ সরাসরি এখানে বলা নেই, এটা ঘুরিয়ে বলা, তাই এটা ভাববাচ্য। এবং দেখো, অকর্মক ক্রিয়ার সাধারণ ভাববাচ্য, এটা কি? অকর্মক অর্থাৎ অকর্মক ক্রিয়া কোনগুলি? যেখানে কর্ম থাকে না, যে ক্রিয়ার কর্ম থাকে না, সেটাই অকর্মক ক্রিয়া। তো এখানে কি কর্ম আছে? দেখো, বরুণ বাবুর বেড়ানো হয়, কর্তাকে বরুণ বাবু, বেড়ানো হয় ক্রিয়া, এখানে কর্ম নেই, তাই এটা অকর্মক ক্রিয়া সাধারণ ভাববাচ্য। তো এরকম কর্মহীন কোনো ক্রিয়াবাচক বাক্য থাকলে, ভাববাচ্য থাকলে, মনে করবে সেটা অকর্মক ক্রিয়ার সাধারণ ভাববাচ্য। কেমন? সকর্মক ক্রিয়ার সাধারণ ভাববাচ্য কিরকম? দেখো, প্রথমেই বলো সকর্মক ক্রিয়াকে, যে যে ক্রিয়ার কর্ম থাকে, তো বাক্যটাকে সম্পূর্ণ করে, সেটা সকর্মক ক্রিয়া। তো এখানে উদাহরণ দেখো, রাজুর ঘুড়ি ওড়ানো হয়। এখানেও বাক্যটি দেখে তোমরা বুঝতে পারছো বাক্যটি সরাসরি বলা নেই, ঘুরিয়ে বলা, অর্থাৎ এটা ভাববাচ্য। এবং এখানে কর্ম আছে, এখানে কর্তাকে রাজু, রাজুর কাজটি সম্পন্ন করছিল, মানে রাজুর দ্বারা কাজটি সম্পন্ন করা হচ্ছে, সুতরাং রাজুটা হলো কর্তা। ওড়ানো হয় ক্রিয়া, আর কি ওড়ানো হয়? ঘুড়ি, এখানে কর্ম আছে, তো কর্ম থাকলে সেটা সকর্মক ক্রিয়া হচ্ছে। তো এটা কি তাহলে হবে না? সকর্মক ক্রিয়ার সাধারণ ভাববাচ্য। কেমন? এই গেল অকর্মক ক্রিয়ার ভাববাচ্য, সকর্মক ক্রিয়ার ভাববাচ্য, ভাববাচ্যের মানে সম্বন্ধ কর্তা ভাববাচ্যের দুটি ভাগ। এরপর, তো এবার ভাববাচ্যের দ্বিতীয় নম্বর শ্রেণীবিভাগ, যে গৌণ কর্মকর্তা ভাববাচ্য। তো তার আগে এই গৌণ কর্ম কি সেটা একটু আমরা মনে করি, যে কর্মের যে দুটি ভাগ আছে, একটা মুখ্য কর্ম আর একটা গৌণ কর্ম, তাই তো? যে মুখ্য কর্ম কি? যেটা ক্রিয়ার দ্বারা প্রভাবিত কোনো বস্তুকে বোঝায়, সেটা মুখ্য কর্ম। এবং সেটা কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়? যেমন আমি বই পড়ি, কি পড়ি? বই পড়ি, এবং বইটা কি? বস্তু বোঝাচ্ছে, তাই এটা গৌণ কর্ম। হুম। আরেকটা হচ্ছে গৌণ কর্ম। গৌণ কর্ম কি? এটা ক্রিয়ার দ্বারা সরাসরি প্রভাবিত কোনো ব্যক্তিকে বোঝায়। হুম। তো সেটা গৌণ কর্ম। আর গৌণ কর্মের ক্ষেত্রে মনে রাখবে, কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা গৌণ কর্ম। ঠিক আছে? এই দুটো হলো মুখ্য আর গৌণের পার্থক্য, তোমরা সহজে চিনতে পারবে কোনটা মুখ্য কর্ম আর কোনটা গৌণ কর্ম। যে মুখ্য কর্ম কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়, আর একটি হলো কোনো বস্তুকে বোঝায়। আর গৌণ কর্ম কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়, আর এটা কোনো ব্যক্তির ক্ষেত্রে বোঝায়। ঠিক আছে? তো যাই হোক, এখানে গৌণ কর্ম সম্পর্কে তাহলে তোমরা ক্লিয়ার হলে। এবার আসি ভাববাচ্যে কিভাবে গৌণ কর্ম ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, দেখো, এই গৌণ কর্মকর্তা ভাববাচ্যের ক্ষেত্রে গৌণ কর্ম কর্তারূপে ক্রিয়ার ভাব অনুযায়ী কাজ সম্পন্ন করে, এবং গৌণ কর্ম সেটাই কর্তা হয়ে ওঠে। হুম, সেটাই গৌণ কর্মকর্তা ভাববাচ্য। তো যদি তোমাদেরকে গৌণ কর্মকর্তা ভাববাচ্য কাকে বলে বলতে বলা হয়, কি বলবে? না, যে বাক্যে গৌণ কর্ম কর্তারূপে ক্রিয়ার ভাব অনুযায়ী কাজ সম্পন্ন করে, সেই বাক্যকে বা সেই ভাববাচ্যকে গৌণ কর্মকর্তা ভাববাচ্য বলা হয়। কেমন? যেমন দেখো, তুমি প্রিয়ার ডাক পেয়ে এলে। হুম, এখানে দেখো, তুমি, কে প্রিয়ার ডাক পেয়ে গেল? এখানে
তার উত্তর তুমি পাচ্ছি। তো এটা কি, কোনো ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে এটা কি গৌণ কর্ম। এবং দেখো এই বাক্যের মধ্যে এই তুমিটা এখানে কর্তার জায়গা নিয়েছে। জান, এটাই কর্তা রূপে ক্রিয়ার ভাব অনুযায়ী কাজ সম্পন্ন করছে, যে তুমি ক্রিয়ার ডাক পেয়ে গেলে, খেয়ে গেল তুমি, অর্থাৎ যার কথা বলা হচ্ছে। তো কি ক্রিয়ার ভাবের আহ অনুযায়ী কাজটি সম্পন্ন করছে কে? এই গৌণ কর্ম, যেটা কর্তা রূপে এখানে প্রতীয়মান। সুতরাং এটা গৌণ কর্মকর্তা ভাব পাচ্ছ। তেমনি পরেরটা দেখো, আরো একটি উদাহরণ। রত্না শ্যামের চক্রান্তে জড়িয়ে পড়ল। তো কে শ্যামের চক্রান্তে জড়িয়ে পড়লো? রত্না। এখানে কে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি। এছাড়া ব্যক্তি বোঝাচ্ছে, হুম, ক্রিয়ার সঙ্গে সরাসরি প্রভাবিত হচ্ছে এবং সেটা ব্যক্তি বোঝাচ্ছে। সুতরাং সহজেই আমরা বুঝতে পারছি যে এটা গৌণ কর্ম। এবং এই ভাববাচ্যের এই গৌণ কর্মটাই কর্তা রূপে প্রতীয়মান, এবং এই গৌণ কর্মটাই তার ক্রিয়ার ভাব অনুযায়ী কাজ সম্পন্ন করছে। দেখো, শ্যামের চক্রান্তে জড়িয়ে পড়লো কে? রত্না। এই রত্নাই এখানে ক্রিয়ার কাজটি, মানে কাজটি সম্পন্ন করছে। সুতরাং সহজেই বলতে পারবে যে গৌণ কর্মকর্তা ভাব পাচ্ছে এটি। আরো একটি, যেমন ছাত্রটি তার শিক্ষকের পরামর্শ লাভ করলো। কে তার শিক্ষকের পরামর্শ লাভ করলো? ছাত্রকে। এবং এখানে এটাই মানে এই গৌণ কর্মটাই কর্তা হয়ে উঠেছে, এই কর্তা এই ভাববাচ্চার ক্ষেত্রে। এবং এই ছাত্রটি আবার ক্রিয়ার ভাব অনুযায়ী এখানে কার্য সম্পন্ন করছে। সুতরাং গৌণ কর্মকর্তা ভাববাচ্চা এটি। বুঝতে পেরেছ? তারপর এবার আসি ভাববাচ্যের তৃতীয় নম্বর শ্রেণী বিভাগ সম্পর্কে, অর্থাৎ লুপ্তকর্তা ভাববাচ্য। তো এই নামটা শুনেই তোমরা বুঝতেই পারছো যে এই ভাববাচ্য কেমন ধরনের ভাববাচ্য হতে চলেছে, তাই না? লুপ্ত কর্তা, অর্থাৎ কর্তা লুপ্ত থাকবে, তাই তো? একদমই তাই। এই ভাববাচ্যের ক্ষেত্রে কর্তা লুপ্ত থাকে, অলুপ্ত থাকে, উহ্য থাকে। যেমন দেখো, বইটি পড়া হবে, বইটি পড়া হবে। তো এখানে কার বই পড়া হবে, কি বই পড়া হবে, কোনো কিছু উল্লেখ করা নেই, শুধু এখানে কর্তা লুপ্ত। তাই বুঝতে পারছো। এবং কথাটি আহ ঘুরিয়ে বলা হচ্ছে, সরাসরি বলা নেই, তাই এটা লুপ্ত কর্তা ভাব পাচ্ছ। তেমনি সুন্দর সুন্দর ছবি দেখা হলো। কিসের ছবি সেসব কি উল্লেখ আছে? তেমন নয়, শুধু সুন্দর ছবি দেখা হলো, এটা লেখা আছে। ফলে কি এখানে কর্তা উহ্য। হুম, আহ, তাই বা লুপ্ত, তাই এটা লুপ্ত কর্তা ভাববাচ্য হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এই যে কর্তা যেগুলি লুপ্ত থাকে ভাববাচ্যের ক্ষেত্রে, কিছু কিছু ভাববাচ্যের ক্ষেত্রে বা কিছু কর্মের ক্ষেত্রে, মানে কর্মবাচ্যের ক্ষেত্রে, তো সেই যে কর্তাগুলো কেমন ধরনের হতে পারে? সেগুলি ব্যক্তি বিশেষ হতে পারে, প্রাণী হতে পারে, বস্তুও হতে পারে। যে কোনো বিশেষ্য বা ক্রিয়া বিশেষ্য বাচ্চার কর্তা হতে পারে। যেমন দেখো, প্রাণীবাচক কর্তা। প্রাণীবাচক কর্তা, যে বাঘ হরিণ শিকার করে, এখানে কর্তা বাঘ, তাই তো? এবং বাঘ একটা প্রাণী, তাই এটা প্রাণীবাচক কর্তা হতে পারে। তুমি তৃতীয় দেখো, ব্যক্তিবাচক কর্তা, যে রিয়ার ফুল পাড়া হয়, তা ভাববাচ্চে রয়েছে। তো এখানে কর্তাকে রিয়া, আর রিয়াটা কি? ব্যক্তি বিশেষ, একটি মেয়ের কথা বলা হচ্ছে, ব্যক্তির কথা বলা হচ্ছে, তো এটা ব্যক্তিবাচক কর্তা। তেমনি বস্তুবাচক কর্তাও হয়ে থাকে। যেমন বাঁশি বাজে, কর্তা বাঁশি। তো এই বাঁশিটা কি কোনো একটি বস্তু, সুতরাং বস্তুবাচক কর্তা হয়ে থাকে বাচ্চার ক্ষেত্রে। হুম, আবার ক্রিয়া বিশেষ্য কর্তা হয়ে থাকে। যেমন আশা হলে ভালো হয়,
আসাটা কি ক্রিয়া, আসা যাওয়া, সেই আসা, মানে মানুষের নাম না। তো এই আসাটা ক্রিয়া, কিন্তু এখানে দেখো কর্তা হয়ে দাঁড়িয়েছে, কর্তা রূপে প্রতীয়মান। তো আহ এত রকমের কর্তা হয়ে বাচ্চার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, এবং কোথাও কোথাও উচ্চ থাকে, যুক্ত থাকে। আবার ব্যাকরণসম্মত ধারণাও কর্তা হয়ে থাকে। অর্থাৎ এই যে ব্যক্তি, প্রাণী, বস্তু, কোন বিশেষ্য বা ক্রিয়া বিশেষ্য, এই ধরনের মানে বাচ্চার কর্তা থাকে যেমন, তেমনি ব্যাকরণসম্মত ধারণাও থাকে যেগুলো কর্তা হয়। আহ, যেমন দেখো, খেলা ভালো হয়েছে, খেলা, খেলাটা কর্তা হয়ে গেছে। তার কথা আমাকে ভুলিয়েছে, তার, হ্যাঁ, এটা কর্তা হয়ে গেছে। বুঝতে পেরেছো? এরকম ব্যাকরণসম্মত ধারণাও কর্তা, যেগুলো আমরা বুঝতে পারি। হুম, আচ্ছা। তো বাচ্চের শ্রেণীবিভাগ মূল যে তিনটি, সেটা হলো কর্তৃবাচ্য, কর্মবাচ্য, আর হলো ভাববাচ্য। এটা এই তিনটি মূল ভাগ, এবং পরে পরে আরো যেটা যুক্ত করা হয়েছে কর্মকর্তৃবাচ্য। হুম, তো সব মিলিয়ে চারটি ভাগ, সেটা নিয়েও বিস্তারিত আমরা আলোচনা করবো পরে। তো এই যে বাচ্য, বাচ্য মূলত কিসের উপর নির্ভরশীল করে? এই যে একটা বাক্যের কর্তা, কর্ম আর ক্রিয়া, এই তিনটির ওপর বাচ্য নির্ভরশীল, তাই না? তো সেই অনুযায়ী বাচ্চাকে শ্রেণী বিভাগে বিভক্ত করা হয়। যে মূল সেজন্য শ্রেণী বিভাগ তিনটি, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। কিন্তু পরে সেগুলোর সঙ্গে কর্মকর্তৃবাচ্য যুক্ত করা হয়েছে। কিন্তু এই যে নতুন ব্যাকরণবিদরা, ভাষাবিদরা তাদের নতুন চিন্তা ভাবনায়, আধুনিক ভাবনা চিন্তায় কি হচ্ছে না, সেগুলোর কিছু পরিবর্তন আনছেন তারা। যেমন ডক্টর উদয় কুমার চক্রবর্তীর মতে, তিনি এই যে সংবর্তনকে, অর্থাৎ এই যে যে বাক্যের যে রূপ পরিবর্তন হচ্ছে, রূপ ভেদের যে রূপান্তর হচ্ছে যে বাচ্চের, সেই অনুযায়ী যে এই প্রক্রিয়াটাকেই, টোটাল প্রক্রিয়াটাকেই তো সংবর্তন বলে। তো সেই সংবর্তনকে ওই কর্তৃবাচ্য, ভাববাচ্য বা কর্মবাচ্য না বলে তিনি, উম, তার মতে তিনি দুটি ভাগে ভাগ করেছেন বাচ্চকে। একটা হলো ব্যক্তিক বাচ্য, আর একটা হলো নৈর্ব্যক্তিক বাচ্য। ঠিক আছে? অর্থাৎ এই বাচ্চ সংক্রান্ত সমস্ত সমস্যাকে দূর করার জন্য তিনি মূলত দুটি ভাগে ভাগ করেছেন, ওই ব্যক্তিক আর নৈর্ব্যক্তিক। তো চলো দেখি এই ব্যক্তিক বাচ্য কি আর নৈর্ব্যক্তিক বাচ্য কি। তো ব্যক্তিক বাচ্যের ক্ষেত্রে এখানে ক্রিয়ার কাজ কর্তার সঙ্গে সরাসরি যুক্ত হয়, সেটা ব্যক্তিক বাচ্য। যেমন দেখো, এখানে কিছু উদাহরণ দেওয়া হলো, যে বিনা এলো, এখানে দেখো বিনার সঙ্গে এলো, এই ক্রিয়াটা সরাসরি যুক্ত, মাঝখানে কোনো কিছু যুক্ত হয়নি। ঠিক আছে? সোজাসুজি ক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে কর্তা। বিনা এলো, বিনা কর্তা, এলো ক্রিয়া, সরাসরি যুক্ত হচ্ছে। প্রীতি গান গাইছে, প্রীতি গান গাইছে, তো এখানে কর্তার সঙ্গে ক্রিয়ারও সরাসরি যুক্ত হচ্ছে। তুলি আসে, কি মেয়ের নাম তুলি, রং তুলি নয়, তুলি আসে, এখানেও কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি যুক্ত হচ্ছে, ফলে এটা ব্যক্তিক বাচ্যের মধ্যে ধরা হচ্ছে। ঠিক আছে? তো ব্যক্তিক বাচ্য যদি কাকে বলে বলতে বলা হয়, কি বলবে না, ক্রিয়ার কাজ বা যে বাক্যে ক্রিয়ার কাজ কর্তার সঙ্গে সরাসরি যুক্ত হয়, সেই বাক্যকে বা সেই বাচ্যকে ব্যক্তিক বাচ্য বলা হয়ে থাকে। কেমন? আর দ্বিতীয় ভাগটি হলো নৈর্ব্যক্তিক বাচ্য। নৈর্ব্যক্তিক বাচ্য কি? এক্ষেত্রে কি হয় না, এই বাচ্চের ক্ষেত্রে ক্রিয়ার কাজ সরাসরি যুক্ত হয় না। হুম, যেমন দেখো, বিনার আসা হলো, এখানে যেমন বিনা এলো,
সরাসরি যুক্ত হচ্ছে, এখানে দেখো ঘুরিয়ে বলা হচ্ছে বিনার আশা হলো। হুম, সরাসরি যুক্ত হচ্ছে। তেমনি দেখো এখানে যেমন প্রীতি গান গাইছে ব্যক্তিক বাচ্চার ক্ষেত্রে, তেমনি নৈর্ব্যক্তিক ক্ষেত্রে প্রীতির গান গাওয়া হয়। এখানে কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি যুক্ত হচ্ছে না, উড়িয়ে যুক্ত হচ্ছে। তেমনি ব্যক্তিক বাচ্চার ক্ষেত্রে যেমন তুলি আসে, নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে তুলি আসা হয়। হুম, তো এটা আহ, ঘুরিয়ে বলা হচ্ছে। অর্থাৎ এই যে ব্যক্তিক বাচ্য, এটা আমরা কর্তৃবাচ্য হিসাবে জেনে এসেছি। আর এই যে নৈর্ব্যক্তিক বাচ্য, এটা ভাব বাচ্যের ক্ষেত্রে হয়, আমরা জেনে এসেছি যে একদম সরাসরি যুক্ত হয় কর্তৃবাচ্যের ক্ষেত্রে, আর একদম ঘুরিয়ে বলা হয় নৈর্ব্যক্তিক বাচ্যের ক্ষেত্রে, তাই না? তো ওই যে কর্তৃবাচ্য আর ভাব বাচ্য, এই দুটির অধুনা বা আধুনিক চিন্তা ভাবনায় ডক্টর উদয় কুমার চক্রবর্তী তিনি এই দুটি ভাগ বের করেছেন, যে কোনো সমস্যা যেন আর না থাকে বুঝতে। হুম, একটা ব্যক্তি একটা নৈর্ব্যক্তিক। তো যাই হোক, এখানে তাহলে নৈর্ব্যক্তিক বাচ্য যদি কাকে বলতে বলা হয়, কি বলবে? না, যে বাচ্চে ক্রিয়ার কাজ সরাসরি যুক্ত না হয়ে ঘুরিয়ে যুক্ত করা হয়, তখন সেই বাচ্চকে নৈর্ব্যক্তিক বাচ্য বলা হয়ে থাকে। কেমন? আহ, তো হলো একটা কর্তৃবাচ্য অর্থাৎ ব্যক্তিক বাচ্য, একটা ভাব বাচ্য অর্থাৎ নৈর্ব্যক্তিক বাচ্য। ঠিক আছে? একটা হলো গিয়ে কর্তা ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়, যেটা ব্যক্তিক বাচ্য হিসাবে জানি, অর্থাৎ কর্তৃবাচ্য হিসাবে জানি। আর একটা যেখানে ক্রিয়ার কাজ সরাসরি যুক্ত হয় না, ঘুরিয়ে যুক্ত হয়, সেটা ভাব বাচ্য, বা ডক্টর উদয় কুমার চক্রবর্তীর মতে এটা নৈর্ব্যক্তিক বাচ্য। ঠিক আছে? এই অনুযায়ী মনে রাখো, তাহলে সুবিধা হবে, একটা ব্যক্তিক প্লাস নৈর্ব্যক্তিক। ঠিক আছে? তো আশা করছি বাচ্চের আহ যে তৃতীয় নম্বর ভাগ, যেটা নিয়ে আজকে আলোচনা হলো ভাব বাচ্য, তো সেটা সম্পর্কে আর কোনো সন্দেহ নেই কারো, সবাই বুঝতে পেরেছো। এবং যদিও বা বুঝতে অসুবিধে হয়ে থাকে কোথাও, আমাকে অবশ্যই জানিও, আমি আবার বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করব। কেমন? এবং এরপরে বাচ্চের আরো একটি ভাগ, শ্রেণী বিভাগ বাকি আছে, কর্মকর্তৃবাচ্য, সেটা নিয়ে আবার পরে আলোচনা হবে। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে এই অধ্যায়ের পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে। ধন্যবাদ।